হাসপাতাল চালুর আগেই 40 লাখের মালামাল চুরি। ভবনের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলায় এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রাবাসের টিন বিক্রি করলেন ছাত্রদল নেতা। জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ছাত্রাবাসের সংস্কার কাজের সময় পুরনো টিনগুলো গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণে কোটি টাকার ক্ষতি। গ্যাস পাম্পের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 30টি ছোট বড় গাড়ি এবং 5টি বসতবাড়ি পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত বাড়িটির প্রকৃত মালিক বর্তমান সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। 9 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। গভর্নর নিয়োগ নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য। মধ্যরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ফেসবুক স্ট্যাটাস দেন। উদ্বোধনের আগেই হাসপাতাল থেকে চুরি হয়ে গেল 40 লাখ টাকার মালামাল। শুনতে অবাক লাগলেও এমন অবিশ্বাস্য কাণ্ডই বাস্তবে ঘটেছে। ওয়াশরুমের ফিটিংস থেকে শুরু করে বাইরের বিশাল আকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও হয়ে গেছে চুরি। চোরেরা যেন সেখানে চুরির মহোৎসব পালন করেছে। 19 কোটি 36 লাখ টাকা ব্যয়ে নির্মিত 3 তলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মানুষের সেবায় চালু হওয়ার কথা থাকলেও ভবনটি এখন এক পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। হাসপাতালের গুরুত্বপূর্ণ রুমগুলোর তালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে 55টি ফ্যান, 90টি বাল্ব, এসি এবং জেনারেটরের ভেতরের দামি তামার কয়েল। 3 বছর আগে ঠিকাদার হ্যান্ডওভার করেছে, কিন্তু সরকার অদ্যাবধি কোনো লোক নিয়োগ করে নাই এবং হাসপাতালটি এখনো চালু হয়নি। যার পরিপ্রেক্ষিতে এই এলাকার কিছু ভোগাটে ছেলেপেলে সবসময় এই হাসপাতালের ভিতরে আড্ডা করে বেড়ায় এবং হাসপাতালের যথেষ্ট মূল্যবান জিনিসপত্র, অ্যাপারেটাস এবং জেনারেটর, ট্রান্সফরমার, ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে পানির যে সাবমার্সিবল মোটরটা সেটা উঠায় নিয়ে চলে গেছে। বিস্ময়কর হলেও সত্য, হাসপাতালটিতে কোনো নিরাপত্তা প্রহরী না থাকায় দিনের পর দিন নির্বিঘ্নে চলেছে এই লুট। এমনকি চালুর আগেই ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙেছে জানালার কাজ, যে কারণে নির্মাণ কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোটি টাকার যন্ত্রপাতি এখন ধুলোবালি আর অবহেলায় নষ্ট হচ্ছে। এই হাসপাতালটি অতি তাড়াতাড়ি উদ্বোধন করা দরকার, কারণ জনগুরুত্বপূর্ণ একটি জায়গায় এই হাসপাতালটি, 3টি থানার, 3টি উপজেলার সীমান্ত এলাকায় এই হাসপাতাল। এখানে আধুনিক চিকিৎসা পাইতে হলে সেই সদরে যাইতে হয়, সিরাজগঞ্জ সদরে। নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ 2.5 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের এই 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। 2019 সালে কাজ শুরু হয়ে 2023 সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও লোকবল আর পাহারাদার না থাকায় অরক্ষিত অবস্থায় পড়েছিল বিশাল এই স্থাপনাটি। খেয়াল করি, লক্ষ্য করি যে এখানে অনেক মাদকের কারবার চলে এবং কি নারী কেলেঙ্কারি এগুলোও হয়। সেখানে অনেক মাদক সেবীরা থাকে, মাদক ব্যবসায়ীরা থাকে, ওটা একটা ভালো ওনাদের জন্য আশ্রয়স্থল হয়েছে। বর্তমানে চিকিৎসার বদলে এটি হয়ে উঠেছে মাদক সেবীদের নিরাপদ আস্তানা। গত 4 ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় এই চুরির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মমিন উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অক্টোবরের শেষের দিকে আমি শুনতে পাই যে আবার চুরি হয়েছে। তখন আমি যাওয়ার পরে হসপিটালের পিছনের দিকে একটা কলাপসেবল গেট আছে, কলাপসেবল গেটটা হাফ উপর দিয়ে ওরা যাইতো, যায় ভিতরে জিনিসপত্রগুলো নিত। তো আমরা তখন ওইটা আইডেন্টিফাই করার পরে আমি তদন্ত কমিটি গঠন করি, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে যে কি মালামাল চুরি হয়েছে। সেখানে দেখা যায় যে তারা যে বর্ণনা দিচ্ছে, স্যার এত জিনিসপত্র এবং বিশেষ করে জেনারেটর এবং ট্রান্সফরমার প্রায় 40 লাখ টাকার মতন মালামাল চুরি হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন জানান, হাসপাতালের মালামাল চুরির ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। চুরির মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অরক্ষিত সবাই চালু করলেই তো সুরক্ষিত হয়ে গেল। কর্মচারীরা সবাই যখন থাকবে তখন তো, আর যতক্ষণ পর্যন্ত হয়নি আমি বলছি যে অন্তত সিসি ক্যামেরা লাগাই রাখে, না নিরাপত্তার ব্যবস্থা করে আর কি। অন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, মামলা তদন্ত এগিয়ে যাচ্ছে, আমরা আছি, দেখি। জনগণের কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট ও লুট হওয়ায় ক্ষোভের শেষ নেই এলাকাবাসীর। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
কলেজ ছাত্রাবাসের চালের টিন খুলে কেউ বিক্রি করে দিয়েছে। খবরটা ছড়িয়ে পড়তেই চমকে ওঠে শিক্ষার্থীরা। মাত্রই শুরু হয়েছিল ছাত্রাবাসের পুরনো রান্নাঘরটির সংস্কার কাজ, কিন্তু চালের টিনগুলো খোলা হতেই সেগুলো হঠাৎই উধাও হয়ে গেল। টিন সব নিয়ে গেছে, এর জন্য মাস্টাররাই করছে। মিস্ত্রি আইনা ভাঙছিল, মানে আপনারা মিস্ত্রি না? হ্যাঁ কাঠ মিস্ত্রি আইনা ভাঙছিল। সেটাই অভিযোগ উঠেছে সাধারণ শিক্ষার্থীদের বা কলেজ প্রশাসনের যথাযথ প্রক্রিয়ার তোয়াক্কা না করেই সেই টিনগুলো গোপনে বাইরে বিক্রি করে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি। এই কাণ্ড জানাজানি হতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে, বইছে সমালোচনার ঝড়। কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ প্রকাশ্যে এর প্রতিবাদ জানান। তার দাবি, দলীয় পদ ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে তার দায় তাকেই নিতে হবে। তিনি দ্রুত তদন্ত ও উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা কিছুক্ষণ আগে কলেজে যখন আসি, স্যারই আমাদেরকে বলতেছে যে হচ্ছে কলেজ ছাত্রদল কলেজটা কি তোমাদের কাছে জিম্মি হয়ে গেছে কিনা, কলেজটা কি তোমাদের কাছে বিক্রি করে দিছি। পরে স্যারকে বললাম, স্যার হঠাৎ করে এই প্রশ্ন কেন? ওই জায়গায় রান্নাঘরের মাল সামানা কলেজ ছাত্রদল এসে নিয়ে গেল। আমি স্যার, আমরা তো কলেজ ছাত্রদল করি, আমরা তো জানি না এই বিষয়ে। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে। নতুন ভবন নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবেই পুরনো টিন খোলা হয়েছিল, তবে বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী জানান, জরাজীর্ণ ঘরের মালামাল নেয়ার জন্য ওই দুজন আবেদন করেছিলেন, তবে নিলাম বা বিক্রির আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ার কথা তিনি স্পষ্ট করেননি। সংস্কারের জন্য অল্প টাকা এসেছে, একটা পুরাতন রান্নাঘর আছে, জরাজীর্ণ বলা চলে। সেই রান্নাঘরে আমরা হোস্টেল সুপার আছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরে আলম এবং সিনিয়র শিক্ষক কর্মকর্তা বৃন্দকে নিয়ে আমরা সেখানে যাই, পরিদর্শন করি। করার পরে আমরা অফিস সহায়ক ছিলেন আমাদের মুকুল, সেখানে বলে আমরা ঠিকাদার বললেন যে স্যার আমাদের ঘরটা ভেঙে দিতে হবে। আমরা তাদেরকে হোস্টেল সুপার মহোদয়কে আমি পরবর্তীতে পরামর্শ দিয়ে আদেশ করি যে আপনি ওটা ভেঙে দিবেন। এবার যে দায়িত্ব যারা হোস্টেল সুপারে যারা কর্ম অফিস সহায়ক তাদেরকে আমরা বলি। এদিকে অভিযুক্ত সাব্বির খান দাবি করেছেন তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিলামের মাধ্যমেই মালামাল নিয়েছেন, যদিও সেই নিলামের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। স্যার আমারে বললো যে এখনো তো কাজ ধরে নাই, কাজ এখনো সরানো সম্ভব আছে। সাব্বির, তোমরা একটু তদারকি করো কোন জায়গায় দিলে ভালো হবে। তার পাশাপাশি বলতেছে যে হোস্টেলেও একটা রান্নাঘর ভাঙা পড়তেছে, ওখানে 3টে রুম হবে, তোমরা একটু যা খোঁজখবর নেও যে কাজগুলো ঠিক মতো হইতেছে না। যার পরে আমরা ওখানে দেখলাম যে রান্নাঘরে কিছু মালামাল আর কি আছে, আপনার দেখা গেছিল যে টিন, যাবতীয় জানলা দরজা এগুলো। তো আমি আবার স্যারের ফোন দিলাম, স্যার এই জিনিসগুলা আমরা নিতে চাই, আমরা তো আসলে ওরকমভাবে কিছু পাই না সরকারি ইসলাম কলেজে, যেহেতু এগুলো তো সরকারিভাবে আপনারা তো মূল্য ধরে দিয়ে দিবেন, আমাদের কিছু মূল্য ধরে দিয়ে দিতেন, আমরা একটু লাভবান হতাম। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে কাউকে কিছু না জানিয়েই ছাত্রাবাসের এই সরকারি সম্পদগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের সাধারণ ছাত্ররা। আমরা তো এগুলো কিছুই জানি না, আমাদের কেন বলতেছেন এসব? তাহলে এই বিষয়টা কে করলো? আমরা এইভাবে বলতেছে। পরে বললাম এই বিষয়টা কে করলো? কলেজের দায়িত্বশীল যারা স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছে, সদস্য আছে, প্রিন্সিপাল স্যার আছে, ওদের কাছে শুনেন যে এই বিষয়গুলো কে করলো। কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। গ্যাস পাম্পের লিকেজ থেকে সৃষ্টি হওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ড কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই তা পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার পাশাপাশি গ্যাস ছড়িয়ে পড়ার ভয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং যান চলাচলও বন্ধ থাকে। রাত 9টার সময় গ্যাসটা বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে গেছে। যেখানে আগুন ধরছে গ্যাস পাম্প, এখান থেকে 200 ফুট দূরে 2টা গ্যারেজ ছিল। গ্যারেজের মধ্যে চাঁদের গাড়ি ছিল 30টা, মিনি কার টেকনাফ লাইনের গাড়ি ছিল, মিনি কার ছিল 20টা 10টা, তাহলে ডিনুক চাম্পান গাড়ি ছিল 5টা। 30টা গাড়ি চলে গেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এবং সেনাবাহিনীর একটি বিশেষ ওয়াটার টিম দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় আপ্রাণ চেষ্টা চালিয়ে রাত 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই গ্যাস ফার্মটা ছিল আগে জেল গেটের এখানে, পুরাতন গ্যাস ফার্ম, ওটা বন্ধ করে দিচ্ছে, এখানে চলাচল হয় না, বেচা কিনা হয় না, তার জন্য এটা গ্যাস ফার্মটা কলাতলী মোড়ে আনছে।
পুরাতন জিনিস এই না এখানে নতুন ভাবে বসাইছে, এখানে ওদের ভুল টুল দিচ্ছিল, তার জন্য ক্ষতিটা হয়েছে। গত 25 ফেব্রুয়ারি রাত 10:20 দিকে এই ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা ইউনিটের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, রাত 12টার দিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, একটি সেনা টিম ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানান, গ্যাস লিকেজে সৃষ্ট আগুন ছড়িয়ে পাশের অন্তত 5টি বসতি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে কয়েকজন। তাদেরকে সাথে সাথে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো ঝুঁকি রয়ে গেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একটা গ্যাস ইয়াতে বিস্ফোরণ হয়েছে, সেখানে আমরা হাসপাতালে 10 জন রোগী ভর্তি হওয়ার তথ্য পেয়েছি। এই জন্য আমরা দেখতে আসলাম কি অবস্থা। 2 জন প্রাথমিক চিকিৎসায় চলে গেছে, আর বাকি 7 জনকে রেফার করা হয়েছে, আর একজন সামান্য আহত, উনি ভর্তি আছেন। গুলশানের সেই রহস্যময় বাড়িটি নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। অনেকে যে বাড়িটিকে বিএনপির স্থায়ী দলীয় কার্যালয় মনে করতেন, সেটি আসলে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। চাঞ্চল্যকর তথ্য হলো, বাড়িটির মালিক বর্তমান মন্ত্রিসভার প্রভাবশালী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। 2008 সালের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বাড়িটি দলীয় চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের চরম প্রতিকূলতা এবং দীর্ঘ সময় পুলিশি বেষ্টনীতে থাকলেও বেগম খালেদা জিয়া এই বাড়িতেই দীর্ঘদিন অবস্থান করেছেন। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা এবার কুমিল্লা 8 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ধরাশয়ী করে সব কেন্দ্রেই বিজয় ছিনিয়ে নিয়েছেন তিনি। নির্বাচনী হলফনামার তথ্যানুযায়ী জাকারিয়া তাহের বর্তমান মন্ত্রিসভার অন্যতম শীর্ষধনী সদস্য, যার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 31,41,46,971 টাকা। এই মন্ত্রী যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রিধারী এবং তার বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত AKM আবু তাহেরের উত্তরসূরি হিসেবে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে। জাতীয় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখার জন্য তাদের হাতে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর অভিনয় ক্যাটাগরিতে পদক পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার এবং স্থাপত্যে পদক পেয়েছেন মেরিনা তাবাসসুম। এছাড়া সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পান আয়ুব বাচ্চু। নৃত্যে পদক পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। এছাড়া সাংবাদিকতায় অবদানের জন্য এবছর 21 পদক পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে পদক পেয়েছেন তেজস হালদার যশ। একই সঙ্গে সঙ্গীত অঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেসকে 21 পদকে ভূষিত করা হয়। আর্থিক খাতে আরও জঘন্যভাবে কাজ শুরু করেছে বর্তমান সরকার। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিস্ফোরক মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের আর্থিক খাতের শীর্ষ পদ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা দেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্ট চক্রের জন্য বাংলাদেশকে IMF সহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছেন মাত্র 1.5 বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়া সহ কিনারায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসন করা হয়েছে। পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, আর্থিক খাতে আরও জঘন্যভাবে কাজ শুরু করেছে বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপিদের MP মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো। সবশেষ তিনি লেখেন, আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত। আর এর পরিণতি ভোগ করতে হবে আমাদের দেশের সাধারণ জনগণকে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ।